জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হতাহতদের খসড়া তালিকা প্রকাশ, মিলেছে 858 জন শহীদের তথ্য, অব্যাহত রয়েছে যাচাই বাছাই। সংস্কারের জন্য নির্বাচন নয়, নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন বললেন গয়েশ্বর। জাতি আর প্রতারিত হতে চায় না, মন্তব্য ডক্টর শফিকের। তরুণরা দেশের মতো বিশ্বকেও বদলে দিতে পারে, ইকোনমিস্টকে ডক্টর ইউনুস। নির্বাচন শেষে নিজের কাজে ফিরে যাওয়ার আশাবাদ। গত 15 বছরে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, মন্তব্য আইজিপির। ঢাকায় চাঁদাবাজি রুখতে মাঠে নামছে ডিএমপি। গাড়ি চাপায় সহপাঠী নিহতের ঘটনায় আজও বুয়েটে বিক্ষোভ, পুলিশের অসহযোগিতার অভিযোগ। 3 আসামির রিমান্ড শুনানি কাল। সচিবালয় ও হাইকোর্ট প্রাঙ্গণে উপদেষ্টা হাসান আরিফের জানাজা সম্পন্ন, সোমবার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। দর্শক, সংবাদরতে শুনছিলেন একেএস টিএমটি বার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে থাকছি আমি তানজিয়া জুথি। অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। সেভিংসটা ফুল হয়ে গেল। ওই দিন গেছে আমি বুক ফুল হয়ে গেছি গিটার কিনতে। এটা সব থেকে ভালো লাগে যে ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। এবার বিস্তারিত। জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রতিপক্ষের আক্রমণে শহীদ বা আহত হয়েছেন এমন ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপের তালিকায় 858 জন শহীদ এবং 11,551 জন আহতের নাম প্রকাশ করা হয়েছে। শনিবার গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেলের দলনেতা অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, 64টি জেলায় গঠিত কমিটি এবং গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রথম ধাপের খসড়া তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, যা আগামী 23 ডিসেম্বর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এ তালিকা চূড়ান্ত করতে আরও যাচাই বাছাই চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সংস্কারের জন্য নির্বাচন নয়, বরং নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে ভোট চায় জনগণ। আর নেতাকর্মীদের জনকল্যাণে কাজ করার নির্দেশনা দেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। বলেন, প্রয়োজনে মানুষের পাশে থাকলে জনগণও বিএনপির পাশে থাকবে। সাইফুল রিপনের প্রতিবেদন। শনিবার ময়মনসিংহের হালুয়াঘাটে স্থানীয় বিএনপি আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় নির্বাচনের জন্য দীর্ঘ সময় অপেক্ষার সুযোগ নেই বলে দাবি করেন গয়েশ্বর চন্দ্র রায়। রাজনৈতিক দল যতক্ষণ ভূমিষ্ঠ না হবে, যতক্ষণ বড় না হবে, যতক্ষণ তিনি নির্বাচন কমিশন থেকে অনুমোদন না পাবেন, ততদিন যদি অপেক্ষা করতে হয়, তিনি সরকারকে নিরপেক্ষ থাকতে পারবে। সংস্কার হবে নির্বাচনের জন্য, সংস্কারের জন্য তো নির্বাচন না। কথা বলেন প্রতিবেশী দেশ ভারতে অবস্থান নেয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়েও। ভারতের সবচেয়ে নিকৃষ্ট পণ্য হলো আওয়ামী লীগ, এটা বর্জন করে। সুতরাং ভারত অনেক কিছু পাঠাতে পারবো, এই মাল পাঠাতে পারবো, সেলাই পথে কাপড় পাঠাইতে পারবো, পাথর পাঠাইতে পারবো, কয়লা পাঠাইতে পারবো, অন্যান্য সবই পাঠাইতে পারবো, এটি কিন্তু পাঠাইতে পারবো। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বলেন, ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে সব প্রতিষ্ঠান আওয়ামী দোসর মুক্ত করতে হবে। সংসার চালানো যেখানে দায়, সেখানে সংস্কার নিয়ে জনগণের কোনো মাথা ব্যথা নেই। আপনাদের সংস্কার হওয়া উচিত মোটা দাগে এই কাজগুলো করা। বাজার সিন্ডিকেট কেন ভাঙতে পারছেন না? কেন কালোবাজারি মজুতদারীদেরকে ধরতে পারছেন না? এদিকে দিনাজপুরে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে জনগণের পাশে থাকতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। মানুষের দুঃখ কষ্টে মানুষের পাশে থাকেন, তাহলে মানুষও বিএনপির প্রয়োজনে বিএনপির পাশে থাকবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
দেশে মেজরিটি মাইনরিটি বলে কিছু নেই, সবাই এদেশের গর্বিত নাগরিক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা শান্তিতে থাকুন, আমাদেরকেও শান্তিতে থাকতে দিন। আপনাদের রান্নাঘরে কি হয় আমরা জানতে চাই না, আমাদের রান্নাঘরে উঁকি মারবেন না। বাংলাদেশ যুগ যুগ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, মানুষ তা প্রমাণ করেছে। মৌলভীবাজারে এই সম্মেলনে দলীয় নেতাকর্মীরা অংশ নেন। প্রতিবেশীর প্রতি সম্মানটাকে বলতে চাই, আপনারা শান্তিতে থাকুন আমরা চাই, আমাদেরকে আপনারা শান্তিতে থাকতে দিন। আপনাদের পাক করে কি পাঠাবেন আমরা জিজ্ঞাসা করি না, আমাদের পাক করে উঁকি মেরে তাকানোর চেষ্টা করবেন না। আমাদেরকে আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন, ভালো, আপনাদের নিজের চেহারা আয়নাতে একটু এর আগে দেখে নেন। আপনারা সেখানে যাদেরকে মাইনরিটি বলেন তাদের সাথে আপনারা কি আচরণ করেন। আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দিতে হবে না। যুগ যুগ ধরে এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। জঙ্গিবাদ বাংলাদেশে মাথা চাড়া দেবে না বলে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বলেন, তরুণরা ধর্ম নিরপেক্ষ এবং তারা নতুন বাংলাদেশ করতে চায়। রাজনৈতিক পট পরিবর্তনে তরুণদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, তরুণরা বিশ্বকেও পাল্টে দিতে পারে। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। তবে সংস্কার ও সংসদ নির্বাচনের পর নিজ কাজে ফিরতে চান এই নোবেলজয়ী। লুৎফর কবিরের রিপোর্ট। শপথ নেওয়ার পর থেকে দুর্নীতি ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার পাশাপাশি সংস্কারে নেমেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সেই প্রচেষ্টায় সুনাম কুড়িয়ে যাচ্ছেন বিশ্বমহলে। তারই অংশ হিসেবে এবছর দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশের তালিকায় জায়গা করে নেয় বাংলাদেশ। এ প্রসঙ্গে নোবেলজয়ী ডক্টর ইউনূসের বিশেষ সাক্ষাৎকার নিয়েছে এই ব্রিটিশ সাময়িকীটি। সংবাদ মাধ্যমটির সঙ্গে আলাপচারিতায় উঠে আসে বাংলাদেশের আগামী নির্বাচন, দুর্নীতি ও জঙ্গিবাদ প্রসঙ্গে। জঙ্গিবাদের ঝুঁকি আছে কিনা এমন প্রশ্নে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না। আশ্বস্ত করে তিনি বলেন, তরুণরা ধর্মনিরপেক্ষ, তারা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগোচ্ছে। বাংলাদেশে অভ্যুত্থানে তরুণদের কৃতিত্ব দেন ইউনূস। তরুণদের দিকে মনোযোগ দেয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি। দ্য ইকোনমিস্ট ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে জবাবে ইউনূস বলেন, রাষ্ট্র সংস্কার ও জাতীয় নির্বাচনের পর নিজের স্বাভাবিক কাজে ফিরতে চান। জীবনভর যে কাজে ডুবেছিলেন সেই কাজেই আবারও যুক্ত হতে চান তিনি। এমনকি তার এই কাজ তরুণ সমাজ ভালোবাসে বলেও মন্তব্য করেন ইউনূস। 15 বছরের স্বৈরাচার সরকারের পতন হওয়ায় সম্প্রতি ইকোনমিস্টের কান্ট্রি অব দ্য ইয়ার খেতাব জিতে নিয়েছে বাংলাদেশ। এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নিয়েছে ব্রিটিশ সাময়িকীটি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। অতীতে রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করে আইজিপি বাহারুল আলম বলেন, গেল 15 বছরে দলীয় প্রভাবে এমন কোনো অন্যায় নেই যা পুলিশ করেনি। এজন্য পুলিশ প্রশাসন দুঃখিত ও লজ্জিত। শনিবার বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। পুলিশ বাহিনীতে গতি ফিরিয়ে আনতে পুনর্গঠনের কাজ চলছে জানিয়ে আইজিপি বলেন, ভবিষ্যতে যেন পুলিশ কারো স্বার্থে ব্যবহৃত না হয় সে বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে। এ সময় আইজিপি বলেন, গণ অভ্যুত্থানে নিহতের ঘটনায় দেশজুড়ে মিথ্যা মামলা হচ্ছে। নিরীহ মানুষেরা যাতে হয়রানির শিকার না হয় সেজন্য সঠিকভাবে তদন্ত করবে পুলিশ বলেও জানান পুলিশ প্রধান। কুপ্রভাব থেকে যেন আমরা মুক্ত হতে পারি, যেটা আপনার এই গত 15 বছরে আমরা দলীয় ভাবে আমাদের উপরে প্রভাব এত বেশি, কুপ্রভাব এত আসছে যে আমরা হেন অন্যায় নাই আমরা করি নাই। আপনারা জানেন, আমরাও জানি, এবং এটার জন্য আমরা অবশ্যই আমরা অত্যন্ত দুঃখিত, অত্যন্ত লজ্জিত। আমরা পুলিশ এত নির্মম হতে পারে এটা আমাদেরও, আমি ব্যক্তি হিসেবে আমিও কখনো ধারণা করতে পারি না যে দিস উই ক্যান ডু। ঢাকায় চাঁদাবাজি রুখতে মাঠে নামছে ডিএমপি। 2-1 দিনের মধ্যে চাঁদাবাজদের তালিকা তৈরি শেষ হবে জানিয়ে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী জানান, তালিকা ধরে দ্রুতই গ্রেফতার অভিযান শুরু হবে। রমনা থানা সিটিজেন ফোরামের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় পুলিশকে আগের মতো ব্যক্তি স্বার্থে ব্যবহার না হওয়া এবং জনবান্ধব আচরণ করার আহ্বান জানায় ছাত্র জনতা। শিউলি রায়ের রিপোর্ট।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা কমে যাওয়ায় পরিস্থিতি অনেকটা নাজুক হয়ে পড়ে। পুলিশ সহ অন্যান্য বাহিনী অনেকটা গুছিয়ে উঠলেও ডাকাতি, খুন, ছিনতাই সহ নানা অপরাধ ঘটেছে একের পর এক। পরিস্থিতি উত্তরণের নানা পদক্ষেপ নেওয়া হলেও তেমন সুফল মেলেনি। এবার এলাকা ভিত্তিক অপরাধ কমাতে রমনা থানায় বসবাসরত ছাত্র জনতা ও নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেছে ডিএমপি। সভায় পুলিশের কাছ থেকে সহনশীল আচরণের আশা জানায় ছাত্র জনতা। আমরা চাইবো আমরা যেভাবে জুলাই এবং আগস্টে সবাই হাতে হাত রেখে কাজ করেছি এবং আমাদের দেশকে রক্ষা করেছি, আমরা যখন স্বাধীন হয়েছি এটা রক্ষা করার দায়িত্ব আমাদের। চারদিকে চাঁদাবাজি, লুটতরাজ, দুর্নীতি সব যেটা আগে ছিল, স্বৈরাচারের আমলে ছিল, ফ্যাসিস্টরা করে গেছে, সেটা এখনো চলছে, শুধু স্থান পরিবর্তন হয়েছে। আগে ওই দল করতো, এখন নতুন দল করতেছে, এটা তো আর চেঞ্জ হয় না। তা আমাদের রক্ত দেওয়া, আমাদের ভাইদের শহীদ হওয়া, এটা কি হলো? আমরা চাই আমরা আমাদের পাশ থেকে যতটুকু অবদান রাখবো, আমাদের পুলিশ বাহিনী, আমাদের পুলিশ প্রশাসন তারা যাতে তাদের থেকে ততটুকু অবদান রাখে। আর অপরাধ কমাতে সবার সহযোগিতা চেয়ে ডিএমপি কমিশনার বলেন 2-1 দিনের মধ্যেই ঢাকার চাঁদাবাজদের তালিকা তৈরি শেষ হবে। এরপর খুব শীঘ্রই তাদের গ্রেফতার অভিযান শুরু হবে। চাঁদাবাজির কারণে নিত্য পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে এবং সেই কারণে সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। চাঁদাবাজদের হালনাগাদ একটি লিস্ট তৈরি করছি এবং এই লিস্ট 1-2 দিনের মধ্যে সম্পন্ন হলে আমি চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অচিরেই পদক্ষেপ গ্রহণ করব। দেশকে নতুন করে সাজাতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পাশাপাশি সব ধরনের প্রোপাগান্ডা রুখে দিতে হবে। পুলিশকে সহযোগিতা করার আশ্বাস দেন রাজনৈতিক নেতারা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। র্যাব বাতিল নিয়ে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন বলেছেন, ভয়াবহ ঘটনার পর একটি খুনি হিসেবে পরিচিত বাহিনীকে সমাজে রাখা ঠিক হবে না। র্যাব সম্পর্কে মানুষের অভিযোগ শুনতে রাজশাহীতে গিয়ে তিনি এসব কথা বলেন। কমিশন সদস্য আরও বলেন, এরা জনগণের সেবা করতে পারে না। পুলিশের কাজ পুলিশকে দিয়ে করানো উচিত। পুলিশের মধ্যে সেনাবাহিনী অংশগ্রহণ নতুন করে সমস্যা তৈরি করবে। আগামীতে কি প্রস্তাবনা দিব এটা আমরা নিজেদের ভিতর আলাপ আলোচনা করে কমিশনের 5 জন সদস্য যে বিষয়গুলিতে আমরা একমত হতে পারবো এবং যেটা বাস্তবসম্মত আমরা সেই প্রস্তাবগুলি দেব। আর র্যাব ব্যানের যে বিষয়টা আসছে, বিলুপ্ত করার যে বিষয়টা আসছে, এটা সরকারের সিদ্ধান্তের উপর অপেক্ষা। আমাদের সুপারিশ ছিল, আমরা সুপারিশ করেছি। এত ভয়াবহ ঘটনার পর একটি খুনি হিসাবে পরিচিত বাহিনীকে সমাজে রাখা হবে কি হবে না, এই ব্যাপারে আমাদের স্পষ্ট আমাদের মন্তব্য হচ্ছে যে এই ধরনের বাহিনী জনগণের সেবা করতে পারে না, আর এরকম একটি বাহিনীকে কোনোভাবেই আর রাখা ঠিক হবে না। এবং পুলিশের কাজটি পুলিশকে দিয়েই করানো উচিত। পুলিশের কাজের ভিতর সেনাবাহিনীর অংশগ্রহণ আমরা মনে করি নতুন করে সমস্যা তৈরি করে। পূর্বাঞ্চলে প্রাইভেট কারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় আজও বিক্ষোভ করেছে তার সহপাঠীরা। এ সময় পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করে ঘটনার সুষ্ঠু বিচারে 5 দফা দাবি জানিয়েছে তারা। এদিকে গ্রেফতার প্রাইভেট কারের চালক সহ 2 জনের শরীরে অ্যালকোহলের উপস্থিতি পেয়েছেন চিকিৎসকরা। রোববার 3 আসামিকে আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। পূর্বাচল 300 ফিট সড়কের নীলা মার্কেট এলাকায় পুলিশের তল্লাশি চৌকিতে বৃহস্পতিবার দিবাগত রাত 3টায় প্রাইভেট কারের ধাক্কায় নিহত হয় বুয়েটের সিএসি বিভাগের 2য় বর্ষের ছাত্র মুহতাসিম মাসুদ। গুরুতর আহত হয় তার 2 সহপাঠী মেহেদি হাসান খান ও অমিত সাহা। এই ঘটনায় গাড়ি চালক সহ 3 জনকে আটক করে পুলিশ। গেল শুক্রবার নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে গ্রেপ্তার 3 জনের ডোপ টেস্ট করা হয়। তাদের 2 জনের শরীরে অ্যালকোহল ও গাঁজার উপস্থিতি পেয়েছেন চিকিৎসকরা। এদিকে সহপাঠীর মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে 2য় দিনের মতো বিক্ষোভ করেছেন বুয়েটের শিক্ষার্থীরা। শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে 5 দফা দাবি জানায় তারা। আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অভিযুক্তদের আইনজীবী গণমাধ্যমে বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, সড়কের নিরাপত্তা আইন জোরদার করুন, দেশের বিচার ব্যবস্থাকে একটি গোষ্ঠীর হাতে জিম্মি হওয়ার হাত থেকে রক্ষা করুন।
মাসুদ হত্যায় গ্রেপ্তার 3 জনই শিক্ষার্থী। এর মধ্যে মুবিন আল মামুন মিরপুর ডিওএইচএস এর বাসিন্দা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আল মামুনের ছেলে। ঘটনার সময় মুবিনের সঙ্গে ছিলেন মিরাজুল করিম ও আসিফ চৌধুরী। রোববার আসামিদের রিমান্ড শুনানি হবে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। সোমবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে উপদেষ্টা এএফ হাসান আরিফকে, জানালেন তার ছেলে ব্যারিস্টার মুয়াজ আরিফ। এদিকে সচিবালয় ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। এই সময় হাসান আরিফের কর্মজীবনের নানা দিক তুলে ধরেন তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। আরও জানাচ্ছেন ফাহিম ইউসুফ। শনিবার সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সহ নবীন প্রবীণ আইনজীবীরা। তার ইন্তেকালে জাতি, বিশেষ করে সুপ্রিম কোর্ট এমন একজন অভিভাবককে হারিয়েছে যে অভিভাবকত্ব কখনো পূরণ হবার নয়। আইনজীবী হিসাবে এবং সমাজের যে দেশের প্রতি যে দরদ নিয়ে যারা ছিলেন তার মধ্যে ইনি একজন অন্যতম। তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় সচিবালয়ে। এতে অংশ নেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব সহ কর্মকর্তা কর্মচারীরা। এ সময় হাসান আরিফের কর্মজীবনের নানা দিক তুলে ধরেন তারা। বলেন, সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন তিনি। স্যারের জন্য দোয়া করব এবং ওনার যে অনন্ত যাত্রা শুরু হলো এই যাত্রাটা যেন শান্তিময় হয়, এটাই আমাদের প্রার্থনা। এই রকম অভিভাবক সুলভ আইনজীবী, এত প্রাজ্ঞ আইনজীবী, এমন ভদ্র সজ্জন অমায়িক আইনজীবী আমরা সত্যিকার অর্থেই ওনার রিপ্লেসমেন্ট হবে বলে আইনজীবীরা মনে করি না। শুক্রবার বিকেলে রাজধানীর ল্যাবেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা। বাদ এশা ধানমন্ডিতে হয় প্রথম নামাজে জানাজা। সোমবার জোহর নামাজের আগে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে হাসান আরিফকে সমাহিত করা হবে বলে জানান তার ছেলে। 23 তারিখে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজার সংস্কারে কাজ করছে সরকার, জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। শেয়ারের দর পতনে নিয়ন্ত্রকদেরও দায়ী করে তিনি বলেন, সরকারি পরিসংখ্যানের তথ্য বিভ্রাটের পেছনে নীতি নির্ধারকদের নেতিবাচক ভূমিকা রয়েছে। শনিবার সকালে রাজধানীর সিরিয়াপ মিলনায়তনে গবেষণা গ্রন্থ ব্যাংকিং অ্যালমানাক এর ৬ষ্ঠ প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা। সঠিক তথ্য দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ নিয়ে বহির্বিশ্বে যে তথ্য বিভ্রান্তি রয়েছে তা নিরলসে সহায়তা করবে ব্যাংকিং অ্যালমানাক। আর অর্থনীতিকে এগিয়ে নিতে স্বচ্ছতা, জবাবদিহিতে গুরুত্বারোপ করেন বক্তারা। কিছু যন্ত্রণা জেড ক্যাটাগরি শেয়ার যদি বিক্রি হয়, যার অস্তিত্ব নাই, মহানন্দে শেয়ার কিনছেন, এই প্রিজাম্পটিভ ভ্যালু মানে নিয়ে কিনলাম ওই কাগজ, কদিন পর কাগজটা আপনি ওয়েস্ট পেপার হিসেবে ব্যবহার করবেন, এগুলো একটু কষ্ট হবে। এবং এই জন্য আমি দায়ী না, বিনিয়োগকারীদের দায়ী করছি না, যারা প্লেয়ার ভেতরে, যারা রেগুলেটর, তাদের অনেক দোষ আছে। এই প্রসঙ্গে আমি দীর্ঘায়িত করবো না, আমি মনে করি এটা বহুল প্রচার করা দরকার। আমি ওই প্ল্যানিং মিনিস্ট্রি বলতে আমাদের যাই হুবহু তাই পাবলিশ করতে বলেছি, এবং আমরা এগুলো কোনো কারচুপির ব্যাপার নেই। সত্যকে আমরা শেষ করেন। গান্ধীর একটা কথা যে প্রিয় মিথ্যা যন্ত্রণাদায়ক। রোগী বান্ধব হাসপাতাল গড়ে তোলা, বিদেশমুখিতা কমানো এবং বেসরকারি হাসপাতালে পরীক্ষার খরচ যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে সুপারিশ করবে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। দুপুরে চট্টগ্রামে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্স সহ অংশীজনদের সঙ্গে মতবিনিময় শেষে কথা জানান স্বাস্থ্য খাত সংস্কার কমিশন সদস্যরা। জনস্বার্থ অগ্রাধিকার দিয়ে স্বাস্থ্য খাত গড়ে তোলা কমিশনের মূল লক্ষ্য বলেও জানান তারা। একে নাজিমের পাঠানো তথ্য ও ছবিতে তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। রোগীর তুলনায় অপ্রতুল শয্যা, পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী না থাকা, সরকারি হাসপাতালগুলোতে রোগ নির্ণয়ে ল্যাবের অনুপস্থিতি এবং পরিষ্কার পরিচ্ছন্ন ও শৌচাগারের অভাব দেশের সরকারি হাসপাতালগুলোর সাধারণ চিত্র। এছাড়া গবেষণা ও ল্যাবের জন্য পর্যাপ্ত বরাদ্দের অভাব, হাসপাতালগুলোতে দলীয়ভাবে নিয়োগ, পদোন্নতি সহ নানা সমস্যায় জর্জরিত স্বাস্থ্য খাত।
পর্যাপ্ত সেবার অভাবে রোগীরা বাধ্য হচ্ছেন বিদেশমুখী হতে। এই প্রেক্ষাপটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল অডিটোরিয়ামে শনিবার অংশীজনদের সঙ্গে মতবিনিময়ে বসে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ সব বড় হাসপাতালে রোগ নির্ণয়ের যন্ত্রপাতি কেনা বা নষ্ট হলে তা মেরামতের দীর্ঘ আমলাতান্ত্রিক ভোগান্তি পোহাতে হয় বলে জানান হাসপাতাল সংশ্লিষ্টরা। আমাদের কোনো একটা জিনিস যদি রিপেয়ার করতে হয় আমাদেরকে নিমের মাধ্যমে, মিনিস্ট্রির মাধ্যমে টেন্ডার দিয়ে তারপরে এটা রিপেয়ার করতে হয়। এটা একটা বিশাল একটা জটিলতা। রোগীদের বিদেশমুখিতা কমাতে জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোতে জনগণের কাছ থেকে অযৌক্তিকভাবে বেশি খরচ যেন না রাখা হয় সেটা নিয়ে কাজ করা হবে বলে জানান কমিশনের সদস্যরা। প্রাইভেট সেক্টরে যে ওষুধের পিছনে খরচ হয়, যে ডায়াগনস্টিকের পিছনে, প্রাইমারি হেলথ কেয়ারে কী কী সমস্যা আছে এবং আউট অফ পকেট এক্সপেন্ডিচার খরচ যেটা হয়ে যায় সেদিকে আমরা বিশেষ করে খেয়াল করব, সেটা কমাতে হবে। সভায় যেসব গঠনমূলক মতামত পরামর্শ উঠে আসবে সেগুলো নিয়ে স্বাস্থ্য সংস্কার কমিশন কাজ করবে বলেও জানান কমিশন প্রধান। হেলথ কেয়ারে যারা অংশীজন তাদের অ্যাডভাইস নেওয়া যায়, সো তাদের অ্যাডভাইস আমরা নিলাম, এইগুলো আমরা অ্যানালাইজ করব, করে আমরা যে রিপোর্ট দেব। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ছাড়াও অংশীজনদের মধ্যে রোগী স্বজন সহ আরও যারা রয়েছেন তাদের সঙ্গেও ধারাবাহিকভাবে দেশজুড়ে বৈঠক করবে স্বাস্থ্য সংস্কার কমিশন। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ রাত। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিব তামিমকে সিলেকশনের ভার নির্বাচকদের। তারা অবসর না নেয়ায় বৈশ্বিক এ টুর্নামেন্টে খেলার সুযোগ রয়েছে বলে জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বছরের শেষ সভা শেষে এশিয়া কাপ জয়ী দলের প্রত্যেক ক্রিকেটারকে 3 লাখ টাকা করে পুরস্কারের ঘোষণা দেন তিনি। বলেন এখন থেকে নারী ক্রিকেটাররাও পাবে উইনিং বোনাস। জুবায়ের নূরের রিপোর্ট। বিসিবির 16তম এবং বছরের শেষ সভা, বেশ কিছু বিষয় নিয়ে হয় আলোচনা। সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি। সাকিব তামিমকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া নিয়ে প্রশ্নের উত্তর দেন তিনি। বলেন কোনো খেলোয়াড় অবসর না নিলে তাকে নির্বাচনের জন্য বিবেচনা করা হবে। অন্যদিকে সাকিবের বিষয় নিয়ে কোনো আপডেট না থাকায় এটি একটি ভিন্ন ইস্যু বলে মন্তব্য করেছেন বিসিবি বস। সাকিবের ইস্যুটা ইটস এ টোটালি ডিফারেন্ট ইস্যু। এটাতে আসলে নতুন করে কিছু না। আপনি জানেন লাস্ট যে ওয়েস্ট ইন্ডিজে খেলেছি আমরা, ও যে মেন্টাল স্টেটই ছিল না, খেলার মতো যেতে পারে নাই। এখন সাকিব আসলে এখন বলবে যে কি বিপিএল খেলবে, ওর অবস্থাটা আসলে আমার থেকে কিছু বলতে পারবো না, আমার কাছে কোনো আপডেট নাই সাকিবের ব্যাপারে। দুবাই অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে বাংলাদেশ। শিরোপাজয়ী ক্রিকেটারদের জন্য বড় পুরস্কারের ঘোষণা দেন বিসিবি সভাপতি। প্লেয়ার অফিসিয়াল যারা আছে পুরো ফুল স্কোয়াডকে পার পারসন 3 লাখ টাকা করে আমরা প্রাইজ মানি অ্যানাউন্স করেছি। নারী ক্রিকেটারদের জন্য সুখবর দিয়েছেন ফারুক আহমেদ। এখন থেকে টাইগ্রেসরাও পাবেন উইনিং বোনাস। আমাদের মেয়েদের আপনারা জানেন একটা সেন্ট্রাল কন্ট্রাক্ট আছে, ওই সেন্ট্রাল কন্ট্রাক্টের ইন অ্যাডিশন আরো 30টা প্লেয়ার, ছেলেদের যেরকম ন্যাশনাল লিগ যারা খেলে এরকম একটা কন্ট্রাক্টরে আরো 30টা মেয়েদের একটা কন্ট্রাক্ট আনার কন্ট্রাক্টে আনবো। আর মেয়েদেরও উইনিং বোনাস চালু করেছি, এটা নতুন জিনিস। বিসিবি সভাপতি জানান 30 ডিসেম্বর শুরু হতে যাওয়া বিপিএল এর আগে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে যাবে ট্রফি। হোম অফ ক্রিকেটে আনুষ্ঠানিকতা শুরু হবে 23 ডিসেম্বর জমকালো আয়োজনে। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই ছিল এখনকার সংবাদ রাত। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।